আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। একদিন আগেই আমরা দেখলাম যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার এলাকায় কক্সবাজারের একটা ইউনিয়নে প্রকাশ্যে ডেকোরেটর দিয়ে সাজিয়ে ব্যানার টাঙিয়ে সমাবেশ করছে এবং সেখানে বক্তৃতা হচ্ছে, স্লোগান হচ্ছে, শপথ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যেটার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। একদিন পরেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কক্সবাজারে আবারও শোডাউন হয়েছে, এবার মোটরসাইকেল শোডাউন। কক্সবাজার এলাকাকে সম্ভবত পুলিশ খুব একটা কবজায় আনতে পারছে না। আওয়ামী লীগ ছাত্রলীগের দাপট সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার এলাকার যে দাপট আমরা দেখছি সেই দাপটটা আমরা গত 2 বছরে গোপালগঞ্জেও দেখিনি। একেবারে স্পেসিফিক ওই 2025-এর 16ই জুলাই যে এনসিপি কাণ্ড, ওই দিনের কাণ্ড ছাড়া খুব একটা দেখিনি। আরেকদিন ঘটেছিল, আরেকদিন সেটা হচ্ছে যে শেখ হাসিনার রায় যেদিন ঘোষণা হবে সেই দিন রাস্তা অবরোধ করার ঘটনা ঘটেছিল। তাছাড়া এরকম শোডাউন কিংবা ব্যাপক আধিপত্য বিস্তার করার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আমরা খুব একটা গোপালগঞ্জেও দেখিনি। চলুন কক্সবাজারে আবার ফিরে যাই কি হচ্ছে সেখানে। সেখানে পুলিশ কি নির্বিকার, নাকি পুলিশের সঙ্গেও এক ধরনের সমঝোতা হয়েছে, যেটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পুলিশও তো মানুষ, তাদের বিরুদ্ধে তাদের মধ্যেও তো রাজনৈতিক আদর্শের ব্যাপার থাকে, যেটা কখনো প্রকাশিত হয় কখনো হয় না। প্রকাশ্যে মোটরসাইকেল শোডাউন ছাত্রলীগ করেছে, যারা নিষিদ্ধ রয়েছে। খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিন। একেবারে খুবই ভালো একটা ছবি দিয়ে, স্মার্ট একটা ছবি। এই ছবি গণমাধ্যমের ফটোগ্রাফারের তোলার মতো অনেক ছবি, দক্ষ হাতে তোলা। সেই ছবি দিয়ে তারা বলছে কক্সবাজারের নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ভিডিও ভাইরাল। কক্সবাজারের রামু উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে জেলা জুড়ে আলোচনার জন্ম হয়েছে। আজকে সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু জোয়ারি নালা এলাকায় 10 থেকে 12টি মোটরসাইকেলে 20 থেকে 30 জনের একটি দলকে শোডাউন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। ভিডিওতে শোনা যায় অংশগ্রহণকারীরা টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লাউ 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 সালাম, 71-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য এবং শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এ ধরনের স্লোগান তারা দিয়েছেন। স্থানীয় সূত্র বলছে রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক, শাহিন সারোয়ার কাজল, মবিনুল হাসান নয়ন এবং সাকিবের নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক খবরের কাগজকে বলেছেন, আবার কথাও হয়েছে গণমাধ্যমের সঙ্গে, জেলা ছাত্রলীগের সভাপতি SM সাদ্দাম হুসাইনের নির্দেশে রবিবার সকালে আমরা মোটরসাইকেল শোডাউন করেছি, আমরা সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অপর যুগ্ম আহ্বায়ক শাহিন সারোয়ার কাজল তিনি বলেছেন, রবিবার সকালে রামুর বিকেএসপি এলাকায় এই শোডাউন হয়েছে, সংগঠনের দুঃসময়েও আমরা রাজপথে আছি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আমার জানা মতে রবিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো মোটরসাইকেল শোডাউন হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আগেরও হতে পারে, বিষয়টা আমরা খতিয়ে দেখছি। অর্থাৎ পুলিশ জানেই না এ ধরনের ঘটনা ঘটেছে। অবশ্য পুলিশ আর কত জানবে? সারা দেশে এত ঘটনা ঘটছে যে পুলিশের এত খবর রাখা আসলে কঠিন ব্যাপার। পুলিশ জানে না, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই বক্তব্য, ওসির এই বক্তব্য তার চাকরির জন্য সমস্যা হয়ে যাবে কিনা সেটা একটা বড় ব্যাপার। আমরা একদিন আগেই দেখলাম যে তারা প্রকাশ্য সমালোচনা করছে বালিয়াচং ইউনিয়নে। সেই সমাবেশে তারা শেখ হাসিনা ফেরার কথা বলছে এবং শেখ হাসিনা ফেরার আত্মবিশ্বাসের কথা বলছে, শপথ নিচ্ছে, এরকম ব্যাপারগুলো আমরা দেখেছি। এরপরেই আবার কক্সবাজারের রামুতে দেখলাম মোটরসাইকেল শোভাযাত্রা। চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে আওয়ামী লীগের যে গত 2 বছরে যত কর্মকাণ্ড দেখা গেছে, এত কর্মকাণ্ড, এর আংশিক কর্মকাণ্ড আমরা 2 বছরে গোপালগঞ্জে দেখিনি, যে গোপালগঞ্জকে আমরা আওয়ামী লীগের আঁতুড় ঘর হিসেবে জানি কিংবা আওয়ামী লীগ দাবি করে থাকে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, গোপালগঞ্জের চাইতে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল কি আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।
বিএনপি। আমি মূল আলাপে যাওয়ার আগে প্রথম কথায় যেটি বলতে চাই যে আজকে যে বিএনপি ক্ষমতায়, এই বিএনপি ক্ষমতায় আসবার পেছনে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি যদি স্ট্রিক্টলি মাটি কামড়ে ইউনূসের পুরো আমলটা পড়ে না থাকতেন, তিনি যদি চলে যেতেন চাপে আপোষে বা যে কোনো ভাবে যদি চলে যেতেন, আজকে বিএনপি ক্ষমতায় আসতো না। আজকে নির্বাচন যেটি হয়েছে, সমঝোতার হোক আর যেভাবেই হোক, একটা নির্বাচন হয়েছে, একটা রাজনৈতিক দল অন্তত পক্ষে ক্ষমতায় আছে। বাংলাদেশের রাজনৈতিক দল আসলে দুটি, একটি আওয়ামী লীগ প্রধান রাজনৈতিক দল, দ্বিতীয় হচ্ছে বিএনপি। এই বিএনপি আওয়ামী লীগের বাইরে অন্য যেটা রাজনৈতিক দলে নয়, জামাত কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু আজকে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় সেটি বসে যেত। এই যার কারণে প্রথম আলাপটা এই কারণেই শুরু করতে চাই যে এই বড় একটি কারণেই রাষ্ট্রপতিকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না বিএনপি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতির আকাশে আরো একটি নাটকীয় অধ্যায়ের জট খুলল। পদত্যাগের ঠিক দুদিনের মাথায় সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে তিনি বঙ্গভবন ছাড়লেও তাকে ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিতর্কের পারদ কিন্তু একটুও কমেনি। একদিকে আইনি সুরক্ষা ও সুরক্ষার চাদর, অন্যদিকে গ্রেপ্তারের জোরালো দাবি। কারা গ্রেপ্তার করছে? জামাত এবং তাদের যে বিভিন্ন ব্যানার, এনসিপি তাদের অন্যান্য যে ব্যানারগুলো সেগুলো থেকে দাবি করছে, কিন্তু এই দাবি বিএনপির কাছে ধোপে টিকবে না। আমি শুরুতেই বললাম যে আজকে বিএনপি ক্ষমতায় এসছে রাষ্ট্রপতির দৃঢ় অবস্থানের কারণে, নইলে আজকে রাজনৈতিক দল বহির্ভূত, রাষ্ট্র বহির্ভূত আজকে ক্ষমতার মসনদে স্থায়ীভাবে, দীর্ঘস্থায়ীভাবে বসে যেত। এই ঘটনার কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপই রাষ্ট্রপতিকে বিএনপি বাজাবে না। ঘটনার সূত্রপাত গত 24শে জুলাই। ওই দিন সম্পূর্ণ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন গত শুক্রবার। সংবিধান অনুযায়ী 5 বছরের মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করতে পেরেছেন প্রায় 3 বছর 3 মাস। তার পদত্যাগের পর সংবিধানের বিধি অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগের 2 দিন পর অর্থাৎ আজ রোববার দুপুর 2:30টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে তার সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে যান। বঙ্গভবন ত্যাগ করার পর মিস্টার শাহাবুদ্দিন সরাসরি ঢাকার গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে গিয়ে উঠেছেন বলে খবর পাওয়া গেছে। এখন প্রশ্ন উঠেছে যে পদত্যাগের পর বিদায়ী এই রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন হবে? এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের সামনে আজ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। রোববার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে দেশের সংবিধানে মহামান্য রাষ্ট্রপতিকে বিশেষ কিছু সুবিধা ও অধিকার দেওয়া হয়েছে। সংবিধানের এই বিশেষ বিধির কারণে বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি আইনে সরাসরি মামলা করা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং সংবিধানের বিধিবিধান অনুসারে তা করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। আমি শুরুর দিকে যেটি বলেছিলাম, তিনি সহযোগিতা না করলে, তিনি সংবিধানের মধ্যে না থাকলে আজকে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। এখন পদত্যাগের পরও সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং তার ইমিউনিটি বা আইনি সুরক্ষার অধিকার রয়েছে। ফলে ফৌজদারি অপরাধ বা এই জাতীয় বিষয়ে কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। তিনি আরো স্পষ্ট করেন যে দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সাবেক রাষ্ট্রপতিকে নিরাপত্তা ও সুরক্ষার বিধান সংবিধানে রয়েছে। সেই অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনকে পূর্ণ সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা হবে। তার নিরাপত্তার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি আইনানুগভাবে যেসব সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য তিনি তার প্রতিটি সুবিধা পাবেন। বিশেষ করে তার প্রোটেকশনের জন্য এসএসএফ এবং পিজিআর সুবিধা পাওয়ার যে 6 মাসের বিধান রয়েছে তা তিনি পাবেন। পাশাপাশি পুলিশ এবং রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার মাধ্যমে তার নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত হওয়া এই রাষ্ট্রপতি পদত্যাগ করার পর থেকেই তাকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। এই কয়েকটির এগুলো সবগুলোর পেছনে জামাত। এদের মধ্যে প্রধানত রয়েছে জাতীয় নাগরিক পার্টি, জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস ওই জামাত জোট এবং ইনকিলাব মঞ্চ এই জামাত।
তবে রাজপথের এসব দাবি ও অভিযোগ প্রসঙ্গে সরকারের অবস্থান একেবারে ভিন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু দল ও সংগঠন যেসব অভিযোগ বা বক্তব্য তুলে ধরেছে তাতে আমলে নেওয়ার মতো কোনো শক্ত তথ্য বা ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন রাজনৈতিক দল বা বিরোধী দলের পক্ষ থেকে যেমন এনসিপি ও অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন, তারা সেটা করতেই পারেন, এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু আইনি বা দাপ্তরিকভাবে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট কথা। সম্প্রতি একটি বিষয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে মোহাম্মদ শাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসারত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই বিষয়টি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি পরিষ্কার জানিয়ে দেন, এমন কোনো ফোন আলাপের তথ্য বা প্রমাণ সরকারের কাছে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত যুক্তিসঙ্গত ভঙ্গিতে বলেন, আমরাও এটা বিভিন্ন পত্রিকায় দেখেছি, কিন্তু কোনো পত্রিকা যদি এরকম একটি খবর প্রকাশ করে তবে তাদের কাছে কি তথ্য প্রমাণ আছে সেটা তো তাদেরকেই জিজ্ঞেস করতে হয়। আমাদের দাপ্তরিক বা গোয়েন্দা তথ্যে এরকম কোনো প্রমাণ নেই। ইন্টারনেটের যুগে এই খবরের অসঙ্গতি তুলে ধরে তিনি আরো যোগ করেন, আর কথা বলার জন্য কাউকে কি কষ্ট করে লন্ডন যেতে হয় নাকি? আজকের এই আধুনিক ইন্টারনেটের দুনিয়ায় কারো সাথে যোগাযোগ করতে লন্ডনে যাওয়ার প্রয়োজন পড়ে না। এটা আমার কাছে সম্পূর্ণ অলীক ও কল্পিত মনে হয়। কারো সাথে কথা বলতে চাইলে তো ঢাকা বা এখান থেকেও অনায়াসে বলা সম্ভব। আমি এর আগেও বলেছি যে বঙ্গভবন থেকেই কথা বলা সম্ভব, এবং বলতেই পারেন, বলেছেন তিনি। তার নিয়োগদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে কথা অবশ্যই বলেছেন। কথা না বলে কি তিনি রিজাইন দিয়েছেন? ভাই, আপনারা যারা বলেন তার বিরুদ্ধে কথা বলেন, এই যে আওয়ামী লীগ ভাব ধরে থাকে কিছু লোকজন, আওয়ামী লীগ ভাব ধরেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে নানা রকম কটূক্তি করেন। এদের খোঁজ নিয়ে দেখেন, মাদ্রাসায় পড়ে এসে জীবনে কোনো না কোনো সময় শিবির করেছে, আজকে বিরাট আওয়ামী লীগ ভাব ধরছে। আপনি তলা খুঁজে দেখেন, আমার কথার যদি মিল না পান তারপরে আমাকে বলেন যে এই লোকটা এই কথা বলেছে। এরা আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগ অন্তপ্রাণ আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরির প্রচেষ্টা। আওয়ামী লীগের রাষ্ট্রপতি, তাকে আপনি যদি গালিগালাজ করেন, জামাত গালিগালাজ করে, জামাতের বিভিন্ন বেলার গালিগালাজ করে, সেই জামাতের সুরে আপনি কিভাবে কথা বলেন? আপনি আওয়ামী লীগ না, আপনি আওয়ামী লীগের ভেষ ধরে আছেন, আপনি আওয়ামী লীগের ছদ্মবেশে আছেন, আপনি মাদ্রাসা থেকে এসেছেন এবং জামাত আপনি শিবির করতেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামানও। আজকে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে সরকার, তবে তদন্ত করতে গিয়ে তিনি যেন কোনোভাবেই অন্যায়ের শিকার না হন সেই বিষয়টিও নিশ্চিত করা হবে। আইনমন্ত্রী বলেন, আমরা একদিকে যেমন জনগণের সামাজিক ও রাজনৈতিক দাবিকে অত্যন্ত গুরুত্ব দেব, ঠিক তেমনি একই সাথে আমরা নিশ্চিত করব যেন অন্যায়ভাবে কেউ কোনো ধরনের শিকার না হন। সুতরাং পুরো বিষয়টি আমরা আইনি ও সাংবিধানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। পরবর্তীতে আইন অনুযায়ী কি করণীয় আছে তা সরকার যথাসময়ে পদক্ষেপ হিসেবে দেখবে। বিদায়ী রাষ্ট্রপতির বিদেশ যাত্রায় কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিনা সাংবাদিকদের এই সংবেদনশীল প্রশ্নের জবাবে আইনমন্ত্রী কৌশলী ভূমিকা নেন। তিনি বলেন, এগুলো অত্যন্ত গোপনীয় বা কনফিডেন্সিয়াল বিষয়, এভাবে প্রকাশ্যে বা পাবলিকলি আমরা এই তথ্য বলতে পারবো না, কারণ ওপরে নিষেধাজ্ঞা আছে বা নেই তা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এখানেই প্রশ্ন, মহামান্য রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি খুব শীঘ্রই তার শারীরিক একটু স্ট্যাবিলিটি আসার পরে তিনি হয়তো বিদেশে যাবেন। তার বিদেশ যাওয়ার এখন পর্যন্ত কোনো বিধিনিষেধ নেই, এবং আমি বিশ্বাস করি যে বিএনপি সরকার হয়তো তার বিদেশ যাওয়ারও কোনো নিষেধাজ্ঞা দেবে না। তিনি নির্দ্বিধায় বিদেশে যাবে এবং ধারণা করি তিনি বিদেশে অবস্থান করতে পারেন, কারণ তার নিরবিচ্ছিন্ন চিকিৎসার প্রয়োজন হবে। চিকিৎসার প্রয়োজনে তিনি বিদেশে অবস্থান করতে পারেন। সুপ্রিয় দর্শক, পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠলেও বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে আইনি ও রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে তা বেশ জটিল।